নমস্কার, সেনকো গোল্ডেন ডায়মন্ডস প্রেজেন্টস শোনা কথা কথা শোনা, যেখানে কথা শুনবো, কথা বুঝবো, কথা জানবো, আরো একবার নতুন ভাবে in awe হব, because this is অনিন্দ্য চ্যাটার্জি in conversation। শুরু হচ্ছে সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর শোনা কথা কথা শোনা। অনিন্দ্য কিঞ্চিত, মানে চারিদিকে তো পুরো আর থ হয়ে যাচ্ছি। হ্যাঁ, যতই সব হচ্ছে তত আমি অনাথ হয়ে যাচ্ছি। ভীষণ আনন্দ লাগছে যে আজকে তুমি you agreed to be my guest and thank you very much। প্রথমে তোমাকে একটা বড় থ্যাঙ্কস। তার কারণ দেখো, আমাদের অনেক দিনের একটা সম্পর্ক, একটা বন্ধুত্বের সম্পর্ক। আমরা একসঙ্গে কাজ করেছি টিভি চ্যানেলে এবং আরো অনেক রেডিওতে। তুমি যখন সেই সময় আমাদের হচ্ছে গ্রোয়িং আপ ইয়ার্স, মানে যে সময়টা আমরা একটু একটু করে নাম করছি, হ্যাঁ, তো একটু চন্দ্রবিন্দু জানছে, তো সেই সময় থেকে তোমার সঙ্গে সম্পর্ক। তো ফলে এখন তুমি যে কাজই করেছো, কোনো না কোনো ভাবে আমি সেটার অংশ নিয়েছি। আজকেও এই অনুষ্ঠানে তোমার ডাকে যে চলে এসেছি, সেটা আমার খুব ভালো লাগছে। আর আড্ডা হবে নিশ্চয়ই, আড্ডাটা ক্যামেরা তোলা হচ্ছে, এটাই যায় তফাৎ। হ্যাঁ, এবার একটা ক্যামেরা রয়েছে আর কি, তাই না? সো এই যে আড্ডা, তোমার সাথে তো আড্ডা মারতে সবসময় ভালো লাগে, সবার ভালো লাগে, কিন্তু তোমার কার সাথে আড্ডা মারতে সবচেয়ে ভালো লাগে, সেটা যদি হয় প্রথম প্রশ্ন। দেখো, বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে তো সবসময় ভালো লাগে, কিন্তু এই প্রশ্নটা শুনে আমি একটু নস্টালজিক হয়ে পড়ছি। আমার ব্যক্তিগতভাবে আড্ডা মারতে ভীষণ ভালো লাগতো ঋতুদার সাথে। তার কারণ ঋতুদা এমন একজন মানুষ, তার বৈদগ্ধ্য, তার মানে অনুসন্ধিৎসু মন, এইগুলো একটা অন্যরকম ভাবে আড্ডাতে এসে দাঁড়াতো। তাতে অনেকগুলো বইয়ের আমি নাম পেয়ে যেতাম, তাতে অনেকগুলো সিনেমার নাম শুনতাম, তো বাড়ি এসে সেই সিনেমাগুলোকে দেখার চেষ্টা করতাম, বইগুলোকে পড়ার চেষ্টা করতাম। ফলে আড্ডা শুধু আড্ডা নয়, তার বাইরে কিন্তু একটা অন্যরকমের ডিসকোর্স, সেইটা কিন্তু আড্ডার একটা মজা। মানে পুরনো বাঙালি আড্ডার কথা যদি তুমি দেখো, মানে সেটা সেই রাধাপ্রসাদ গুপ্ত থেকে শুরু করে বিভিন্ন বিদগ্ধ মানুষজনের, আমাদের কলকাতার আড্ডার কিন্তু একটা কালচার আছে। আড্ডা মানে শুধুমাত্র আমরা একসঙ্গে বসবো, একটুখানি চিয়ার্স বলে উঠবো, সারাক্ষণ বিভিন্ন জোকস বলবো, এটাই নয়। আড্ডা থেকে আমাদের কিছু কিছু টেক অ্যাওয়ে থাকে, সেটা আড্ডার সব থেকে বড় একটা জিনিস, যেটা আমার মনে হয় যে এরকম কোনো আড্ডাতে গেলে যে আড্ডা আমাকে ভীষণভাবে প্রাণিত করে। আমি আর কি বলবো, আমি তো যে মুগ্ধ, আর শুধু তোমাকে একটু স্পর্শ করতে চাই, তোমাকে একটু স্পর্শ করলে তোমার মতো বাংলা বলতে পারি, বলতে তো পারবো না, মানে কিভাবে শিখবো বলো তো, মানে শেখার শুরুটা কিভাবে করা যায়, যদি আর একটু ভালো হতে চাই। আমার মতো বাংলা বলি, তুমি তোমার মতো বাংলা বলো, কিন্তু দুজনেই আমরা কথাটা বলতে ভালোবাসি, দুজনেই আমরা আড্ডাও দিতে ভালোবাসি খুবই। ফলে আমরা যে যার মতন হবো, সেটাই তো হওয়া উচিত। কিন্তু তাও আমি একটু, আমার ধরো একটু সত্যি বলছি, আমি এটা আমার জন্য জানতে চাই, এবং আমার মনে হয় অসংখ্য বন্ধু বান্ধব রয়েছে যারা পাঠক, যারা বই পড়তে ভালোবাসে, বা অনেকে আছে যারা বই পড়ে না, কিন্তু ভাষার দক্ষতাটা তো সকলেরই চায়। তো মানুষ যখন ছোট থেকে একটু বড় হচ্ছে, জেনারেলি নিজের ভাষা শব্দ ভান্ডারটাকে বৃদ্ধি করার জন্য তুমি যদি একটু কিছু টিপস দাও, অ্যাজ এ প্যারেন্ট হতে পারে, অ্যাজ সুপার মাস্টার রাইটার হতে পারে, তোমার একটা অ্যাডভাইস যেটাতে আমাদের একটু ইমপ্রুভমেন্ট হবে। আমি মানে আমার নিজের ক্ষেত্রে বলতে পারি যে আমি যত লিখেছি না, লেখাটা আমি একটু একটু করে অভ্যেস করতে পেরেছি। এই যে নিয়ম করে আমি লিখি, সেটা কোথাও একটা খুব বড়ভাবে হেল্প করে আমাকে। মানে লেখার একটা কি থাকে, একটা ভাব থাকে, একটা গ্রামার থাকে, বা একটা প্রকরণ থাকে। তো মানুষ যত সেই কাজটা যত বেশি করবে না, তত কিন্তু সে লেখাটাকে আর একটু আয়ত্ত করতে পারবে। ঠিক একই ঘটনা হচ্ছে যে পড়ার ক্ষেত্রে, মানে ভাবটা তো তাকে তার নিজের মানে ভেতরে আসতে হবে, মানে সে কি নিয়ে লিখতে চায়। বা ধরো আজকে আমি একটা প্রেম নিয়ে যদি লেখা লিখি, প্রেম নিয়ে কিন্তু অন্তত 1,87,000টা লেখা অলরেডি প্রকাশিত হয়ে গেছে। তো ফলে আমি যদি লিখি, তাহলে সেই লেখাটা আমি চেষ্টা করবো অন্তত এমন একটা ইনসাইট দিতে, যেটা হয়তো একটু মজা। ধরো আমি বললাম যে প্রেম হচ্ছে আমাদের জীবনের একটা ফুল টাইম চাকরি, অর্থাৎ চাকরিতে যা যা জিনিস আমাদের করতে হয় প্রেম করতে গেলে, একটু খোলসা করে বলুন স্যার। মানে খোলসা করে বলতে গেলে ধরো বলতে হবে যে প্রেমে যেরকম অফিস আওয়ার্স থাকে 8 ঘন্টা, প্রেমে কিন্তু তোমাকে 24 ঘন্টা একটা ডিভোশন দিতে হবে। সেখান থেকে যদি একটু অবহেলা কেউ করে, যদি মানে ফ্রেন্ডস লিভ নিয়ে নেয়, তাহলে কিন্তু তার প্রেমে ডিমোশন হয়ে যাবে। প্রেমে যেরকম একটা উপহারের ব্যাপার আছে, তো সে যে কি উপহার দেবে তার জন্য তাকে কিন্তু একটা পরিকল্পনা করতে হবে মাথা খাটিয়ে। আমি একটা দোকানে গেলাম, জিনিস কিনে দিয়ে দিলাম, এটা কিন্তু কোনো প্রেমের উপহার না। প্রেমের উপহারের মধ্যে একটা পার্সোনাল টাচ থাকে।
তার মধ্যে মানুষের একটা ক্রিয়েটিভিটি থাকে। এবং আমি দেখেছি যে এই মানে প্রেমের চাকরিতে আর কি মানুষ খুব ক্রিয়েটিভ হয়ে পড়ে। তার এই সময়টায় কবিতা ভালো হয়, তার গান ভালো হয়, এবং একজন মানুষ সে মানুষ হিসেবে কতটা উন্নত সে মানুষ যখন প্রেম করে তখন বোঝা যায়। ওয়াও, তোমার মনে হয় মানে প্রেমটা একটা নতুন দিগন্ত পেলো আজকে তোমার সাথে এই কনভারসেশনে। কিন্তু প্রেমিক তো বিশুদ্ধবাদীরা খুব রাগ করবে যে প্রেমটাকে আমি চাকরি বলেছি বলে, কিন্তু প্রেম তো একটা কাজ, ভীষণ ইম্পর্টেন্ট। তো সেটা মানে বাঙালি যেরকম সবসময় বলে কর্ম বিমুখ, কিন্তু প্রেম বিমুখ তো নয়। প্রেম বিমুখ কিন্তু এক ধরনের কাজ করার মানসিকতা তার মধ্যে রয়েছে। ঠিক ঠিক ঠিক। এই যে প্রেমের উপহারটা একটু পার্সোনাল হবে যেটা তুমি বললে, তোমার মধ্যে এই যে প্রেমিক সত্তার মানুষটা সবাই আমরা জানি, মানে তুমি একজন, তুমি কি নও সেটা আমার বরঞ্চ ছোট করে বললে সুবিধা হবে। মানে এখনো চাঁদে অ্যাস্ট্রোনট হয়ে যাননি, কিন্তু চাঁদে যাবো না, চন্দ্রবিন্দুতে গেছি তো, ফলে চাঁদে যাওয়ার দরকার নেই। চন্দ্রেই যখন আছি তখন আর আমার চলছে, হ্যাঁ চাঁদে গিয়ে কি লাগো এটা একটু স্পর্শ করে দেখি, আমি কথা বলতে চাই একদিন। তুমি এতবার আমায় স্পর্শ করছো, তার মানে বোঝা যাচ্ছে কোভিডের ভয়টা তোমার মাথা থেকে গেছে। গত 2 বছর তো আমরা এটা বাইরে ছিলাম, এত সামনে বসে আমরা কথা বলতাম। দ্যাটস ট্রু, কথা বলতাম না, কিন্তু এখন তো আমরা কি করব, কথা বলতে হবে, দেখা হলে খেতে হবে, মানে কিছু তো করার নেই। অফকোর্স তার কারণ মানুষ এই সময়টার মধ্যে দিয়ে গেছে, কিন্তু এই সময়টা থেকে উঠে দাঁড়াতে হবে। যে চেষ্টাটা এই 22-এ অন্তত আমরা করছি, আশা করি আর কোনো চতুর্থ ঢেউ কিংবা বড় কিছু একটা যুদ্ধের ফেউ কোনোটাই যেন আমাদের পিছনে না তারপর। ওকে, এবার আমি আমার প্রশ্নটা করে নিলে আমি ভুলে যাবো, কিন্তু আমার প্রেম নিয়ে প্রশ্নটা পেন্ডিং আছে। সেটা হচ্ছে যে এই যে প্রেমিক, প্রেম, সুন্দর মিষ্টি উপহার মধ্যে পার্সোনালাইজ টাচ, তোমার দেখা, সেটা তোমার জীবনে হতে হবে এমন নয়, বাট তোমার দেখা শ্রেষ্ঠ প্রেমের উপহার যদি আজকে তোমার কাছ থেকে জানতে চাই। এটা খুব খুব শক্ত প্রশ্ন, এটা একদম মানে যাকে বলে না আনসিন কিছু, কিন্তু সকলেরই ভালোবাসার সময়টায় একে অপরকে উপহার দেওয়ার মধ্যে একটা ভীষণ ভালো লাগার কাজ করে, যে একটা আশ্চর্য কিছু উপহার দিচ্ছে। তো আমার মনে আছে যে আমার আর মধুজার প্রেম পর্বের সময় ও প্রায় রাত জেগে আমাকে একটা নতুন বছরে ক্যালেন্ডার বানিয়ে দিয়েছিল। ক্যালেন্ডার গুলো সব কটা পাতায় ছবি আঁকা ছিল, তার তারিখ গুলো লেখা ছিল। তো আমি খুব খারাপ প্রেমিক, আমি ক্যালেন্ডারটা হারিয়েও ফেলেছি এখন। আর ওই সময় একই রকম ভাবে আমিও যতটা পারি চেষ্টা করেছিলাম ওকে, ও আমাদের গান ভালোবাসতো, চন্দ্রবিন্দুর গান ভালোবাসতো। তো আমি ওকে আমাদের যে প্রথম সিডি আরজানিনা, সে আরজানিনা একটা তো কাভার ছিল, কিন্তু সেটাকে আমি সরিয়ে দিয়ে আমি নিজের মতন করে ওকে ওই পুরো কাভারটা এঁকে দিয়েছিলাম, কাভারটা এবং তার ব্যাক কাভার দুটোই আর কি। মানে ওইগুলোর মধ্যে একটা চেষ্টা ছিল আমাদের, কিন্তু আমি বলছি আমরা যে নিজেরা অতটা এফোর্ট দিয়েছিলাম জিনিসটা তৈরি করতে সবকিছু, সেটা এখনো ওই সেই ভালো লাগাটা এখনো মনে হয় উপহার হিসেবে ওইগুলো খুব স্পেশাল ছিল। বিউটিফুল। সো তোমার সাথে আজকে শোনার কথা শোনা তো প্রচুর কথা শুনবো, কিন্তু এমন কোন কথা আছে যেটা ধরো ছোটবেলায় কোন একজন গুরুজন বলতো, বাবা, দাদু, জেঠু, যে কোনো কেউ, স্কুলের টিচার, কোন একটা কথা যেটা তখন তুমি শোনোনি কিন্তু কথাটা রয়ে গেছে এবং এখন মনে হয় হয়তো শুনলেও হতো। আমি গত বছর বাবাকে হারিয়েছি, তো বাবা চলে যাওয়ার পর এখন মাঝে মাঝে বাবার কথা মনে পড়ে, তখন অনেক কথা বাবা শুনিনি। এটা খুব স্বাভাবিক একটা প্রবণতা থাকে, অন্তত বাঙালি ছেলেদের আমি দেখেছি। বাবা কিছু বললো তো সেটা হয়তো অতটা কান করে না শোনা, এরকম কিছু। তো বাবা বারবার করে না খুব বলতো যে আমাদের যারা আত্মীয় স্বজন সবার বাড়িতে নিয়ে যাওয়ার কথা, তাদের সাথে একটা কোথাও যোগাযোগ করার কথা, ওই যে পাড়ায় আমি বড় হয়েছি উত্তর কলকাতা, তার সমস্ত জায়গাটাকে একটু চেনার কথা, বাড়িগুলোকে জানার কথা। আমি কিন্তু সেদিক থেকে অনেক একল ছেড়েছিলাম, মানে আমি নিজে থাকতে ভালোবাসতাম। হ্যাঁ, ফলে আত্মীয়দের বাড়ি আমাকে নিয়ে যেতে বললে আমার গায়ে জ্বর আসতো, শুনলেই আমি সেখান থেকে পালিয়ে আসতাম। তো সেইটা আমার মনে হয় হয়তো ঠিক করিনি, তার কারণ মানুষ যে বেঁচে থাকে একটা বড় কারণ হচ্ছে মানুষের সঙ্গে সংযোগ করবে বলে বেঁচে থাকে। সেই সংযোগগুলো আস্তে আস্তে মানুষ অনেক বেশি হারিয়ে ফেলছে। আমি আমার ছেলেকেও এখন দেখি, ওকে যখন আমি নিয়ে যাওয়ার চেষ্টা করি 3-4 জায়গায়, ও নিজের আইপ্যাড নিয়ে বসে থাকে।
ও মনে করে না যে এখান থেকে এটাই বোধহয় ওর দুনিয়া, এর থেকে আর বেরোবে না ও আর কি। একটা দিন ও যখন বড় হবে ও বুঝতে পারবে যে ছোট ছোট যে মজাগুলো, ওর আত্মীয়র বাড়িগুলো, ওর ভাই বোনেদের সাথে, ওর দাদা দিদিদের সাথে, সেই সময়গুলো একবার যদি চলে যায় না, ওগুলো চটচট করে ফিরে আসে না। তো কোথাও মনে হয় যে ওই ছোটবেলার একটা ভয়ঙ্কর জোশ থাকে, সেখানে অনেক কিছুকে নস্যাৎ করে দিতে হয়, সেইটা হয়তো ওইভাবে করা ঠিক হয়নি। মানে যখন তো আমরা বড় হই তখন অনেক কিছু উপলব্ধি হয়, বাট ফিরে তো আর যাওয়া যায় না। কিন্তু যদি ফিরে যাওয়া যেত, জীবনটা হচ্ছে টুথপেস্টের মতো, যা বেরিয়ে যায় বেরিয়ে যায়, আর তুমি ভিতরে ঢুকতে পারো। ঠিক আছে, তাহলে ফিরে যাওয়ার কথা বলছি না, কিন্তু এত কর্ম, মানে এত কাইন্ড অফ কাজ তুমি করেছো, তোমার জীবনটা তো ফ্রম জার্নালিস্ট ইউ হ্যাভ এভরি শেড অফ প্রফেশনাল প্ল্যাটার, কোন একটা কাজ যেটা এখনো হয়তো করা বাকি এবং করবে। খুব ইচ্ছে আছে একটা খুব ইন্টারেস্টিং যদি একটা মিউজিক্যাল করতে পারি, সেটা সব গানগুলো আমি লিখবো, সেটা কোনো হয়তো চেনা ক্লাসিক হতে পারে, সেটাকে হয়তো আমি করলাম, কিন্তু মিউজিক্যালটা হয়তো স্টেজ হবে এবং সেখানে সবাই এসে, যেরকম বিদেশের মিউজিক্যাল আমরা দেখি, তারা নিজেরা গান গাইবে, কালারফুল একটা জায়গা থাকবে, আর মাঝে মাঝে সবাই এসে সেখানে অভিনয় করবে। এটা আমার বহুদিনের ইচ্ছে এবং জানি না এটার জন্য অনেকটা অর্থ প্রয়োজন, অনেকটা সময়ও প্রয়োজন, কিন্তু এটা যদি করে উঠতে পারি, এটা নতুন কাজ হবে, এটা করতে আমার ভালো লাগবে কাজটা। ওয়ান্ডারফুল। সো তুমি যখন চেয়েছো যে মিউজিক্যাল হবে, সেটা তো হতেই হবে, কারণ তুমি চেয়েছো, সেটা হয়নি, আমার মনে হয় না সেরকম হয়, ইজন্ট ইট? কিছুটা লাক ফ্যাক্টর থাকে, কিছুটা লাক ফ্যাক্টর থাকে, কিছুটা টাইমিং থাকে, যে তুমি কখন কোথায় কোন জায়গায় রয়েছো। আজকে যদি সত্যি সুজিত সরকারের সঙ্গে আমার দেখাটা না হতো, তার যদি ওপেন টি বাস্কুপের গল্পটা না ভালো লাগতো, আমি তো ডিরেক্টর হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে পারতাম না। অথচ তার আগে কিন্তু আমি আরো 2-3 জনের কাছে গেছি, তারা বুঝে উঠতে পারেনি এই ছবির নায়ককে বা কেন ছবিটা তৈরি হচ্ছে। তো ফলে সেটা খুব ইম্পর্টেন্ট। এটা ঠিক যে আমার ক্ষেত্রে আমি গান তো এইভাবে গাইবো ভাবিনি, কিন্তু বন্ধুদের জন্যই, উপল, চন্দ্রিল এবং সুরজিৎ, অরূপদের সকলের জন্য যে ব্যান্ড তৈরি হলো, আমি এত গান গাইলাম এবং এখন আমি সিনেমা গানও গাইছি, এটা আমার কাছে, আমার গান জীবনটা আমার কাছে খুব আশ্চর্য। লেখা তো লিখবো আমি জানতাম, তার কারণ ওই জিনিসটা একটু আধটু আমি পারতাম, ভেবেছিলাম সাংবাদিক হবো, তো সেখান থেকে এখন আমি সাংবাদিক, কিন্তু এখন একটা ম্যাগাজিন আমি সম্পাদনা করি, যেটা এই মুহূর্তে আমি মনে করি মোস্ট ইম্পর্টেন্ট লিটারেরি বাংলা ম্যাগাজিন। তো সাহিত্য পত্রিকা আস্তে আস্তে জায়গা কমে আসছে, কিন্তু রোববার তার মধ্যে খুব বিশিষ্ট একটা জায়গা নিয়ে গত 15 বছর ধরে চলছে। তো এটা আমার জীবনের একটা খুব বড় অংশ, যে আমি রোববারের সঙ্গে জড়িয়েছিলাম। আর সিনেমা করার ক্ষেত্রে, সিনেমা সত্যি করতে পেরেছি, সিনেমা লোকে ভালোবেসেছে। তো যখন আমি যে কাজটা করেছি, সেই মাধ্যমটাকে আমি চেষ্টা করেছি যে সেই মাধ্যমের মতন করে করতে। তো সেটা যদি না করতে পারতাম, তাহলে সেই কাজটা করতে পারতাম না। আমি যখন সিনেমা করতে গেছি, তখন আমি একবারও মনে করিনি যে আমি ব্যান্ডের নাম করা গায়ক। সেটা যদি মাথায় রাখতাম, তাহলে সিনেমাটা বানাতে পারতাম। ওয়ান্ডারফুল। এবার ব্যান্ড নিয়ে যখন কথাটা উঠলো, আমার প্রশ্নটা ছিলই আর কি, কারণ তোমরা হচ্ছে উদাহরণ, হ্যাঁ, যেখানে দেখলে বোঝা যায় যে একটা ব্যান্ড এক হয়ে থাকতে পারে, সম্ভব। মানে আমরা হচ্ছে ফার্স্ট জেনারেশন অফ ব্যান্ড যারা গান গিয়ে সংসার চালাতে পেরেছে। তো সেই জন্য আমি বলছি হয়তো সত্যি একটা জায়গা, এবং এই জায়গাটা সত্যি আসবে কি আসবে না এটা আমরা জানতাম না, যারা সম্ভব নয়। ফলে যখন শুরু করেছিস তখন একটা কলেজ ব্যান্ড, উপরে শুরু করা ব্যান্ড, আমি চন্দ্রিল পরে যখন জয়েন করেছি তখন অন্যান্য কাজে আমরা অত কিছু করছিলাম না। তো মনে হচ্ছিল যে তখন বাংলা গানের একটা বড় ঢেউ, সুমনদা গান গাইছেন, রঞ্জনদা গান গাইছেন, নচিকেতা গান গাইছে, শিলাজিৎ গান গাইছে। তো সবসময় মনে হয়েছিল যে নতুন বাংলা গান আমরা তৈরি করি কিছু। তো সেই গানটা যে এইভাবে মানুষ অ্যাকসেপ্ট করবে, বা আমরা যে এতদিন ধরে শো করবো, তো এখনো শো করে চলেছি। এই বছর পুজোতেও আমরা একটা ইউএস ট্যুর যাবো সবাই মিলে। তো এই আমাদের এতগুলো বছরের যে পিকনিক, এটা আমরা চালাতে পারবো ভাবিনি। তো মানে ফলে ব্যান্ড তো পুরোদমে চলছেই, ব্যান্ডের 10 নম্বর অ্যালবামে কাজ চলছে, আমরা রেকর্ডিং এ ঢুকবো এবার। ফলে ব্যান্ডে যা যা করা সেগুলো আমরা করেছি। আর একটা পরিকল্পনা এখন আমরা নিয়েছি, সেটা হচ্ছে আমাদের ব্যান্ডের লিরিক, যেটা নিয়ে লোকের বিভিন্ন রকম ভালো লাগা আছে, অনেকগুলো কথা তারা জিজ্ঞেস করে। তো আমরা একটা লিরিক বুক বার করতে চাই। পরের বছর বইমেলা হবে, এটা একটু আস্তে আমাদের সময় নিয়ে করবো, কিন্তু এটা করে ফেলি।
মিউজিক্যাল, লিরিক বুক, খাতায় সব ওটা থাকছে। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। কিন্তু এই যে ব্যান্ডকে একসাথে ধরে রাখা, এই যে সম্পর্কটাতে আমরা সবাই নিজেদের কন্ট্রিবিউট করে তো একটা সম্পর্ককে এত বছর এনেছো, যদি একটু ইয়াং মেম্বার্স যারা আছে তাদেরকে একটু টিপস দাও। কারণ ব্যান্ড শুরু হয় হই করে কলেজে বা পাড়ায় বা স্কুলে সবসময়, কিন্তু ব্যান্ডের ব্যান্ড বাজতে থাকে অনেক সময়, সো একটু টিপস যদি দাও। রূপসা এক্ষুনি বলছিল যে আমাদের এখানে কোনো একটা দল বা কিছু তৈরি হলে ভেঙে যাওয়াটাই যেন নিয়ম। ফলে আমাদেরও যখন দেখা হয় না রাস্তায়, অনেক কিছু জিজ্ঞেস করে, আচ্ছা আপনাদের ব্যান্ডটা ভেঙে গেছে না? আমার না এখনো ভেঙে যায়নি। তাতে সে মনে হয় একটু দুঃখিত হয়ে চলে যায় যে কেন ভেঙে যায়নি। কেন ভেঙে যায়নি এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে এক্ষেত্রে আমাদের বন্ধুত্ব খুব বড় রকম ভাবে দায়ী। যে আমরা নিজেদের মধ্যে আমাদের যে বন্ডিং সেটা কিন্তু খুব স্পষ্ট। আর একটা জিনিস খুব স্পষ্ট ছিল, সেটা হচ্ছে যে এই ব্যান্ডে কার কি রোল, অর্থাৎ এই ব্যান্ডের কে স্পোক্স পারসন, এই ব্যান্ডে কে গান বানাবে, এই ব্যান্ডে কে গানটাকে অ্যারেঞ্জ করবে। আমাদের ব্যান্ডে এই ডিভিশন গুলো কিন্তু ক্লিয়ার। তো ফলে এগুলো নিয়ে আমাদের মধ্যে কখনো কোনো মনোমালিন্য তৈরি হয়নি। ঝগড়া হয়েছে, ঝগড়া তো হবেই, একসাথে যদি অনেক লোক থাকে ঝগড়া হবে না, কিন্তু ঝগড়াটা স্বাস্থ্যকর ঝগড়া হওয়াটা জরুরি। ঝগড়াটা হয়ে যাওয়ার পর যেন তার দুদিন বাদে আবার একসঙ্গে চল একটু ফুচকা খেয়ে আসি, এটা বলা যায়। নতুন যারা দল করছে, ব্যান্ড করছে, তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, ব্যান্ডে না, একটা ব্যান্ডে যদি অনেকজন থাকে, হাতের আমাদের আঙুলগুলোর মতোই সবাই সমান হয় না। কেউ একটু বেশি পারে, কেউ একটু কম পারে, কিন্তু সে তো একটা ব্যান্ডের মধ্যে, যে কম পারে তাকে অবহেলা করা উচিত নয়, তাকেও একটু জায়গা দেওয়া উচিত। এবং সেটা যদি কেউ দেয় না, তাহলে আমি বলছি সে কিন্তু অনেক বড় ভূমিকা নিয়ে ফিরে আসবে ব্যান্ডে। সেইটুকু যদি করা যায় তাহলে পরিবারটা টিকে যাবে, সরি ব্যান্ডটা টিকে যাবে। থ্যাঙ্কস ফর দ্য ওয়ান্ডারফুল অ্যাডভাইস। আর প্যারেন্ট অনিন্দ, আচ্ছা চ্যাটার্জি বললে ভালো লাগে না চট্টোপাধ্যায়, কোনটা শুনতে ভালো লাগে? চট্টোপাধ্যায়। ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু চ্যাটার্জি। সোশ্যাল মিডিয়া কোথায়? সোশ্যাল মিডিয়া চ্যাটার্জি। আচ্ছা, লেখা উচিত ছিল চট্টোপাধ্যায়, ওরা ভুল। আমরা ছোট থেকে তো চট্টোপাধ্যায় জানতাম। হ্যাঁ একদমই একদমই। চট্টোপাধ্যায়ের মধ্যে একটা ব্যাপার আছে, হ্যাঁ বেশ একটা জোর আছে, মানে যাকে বলে বাংলায় ওজস্বিতা আছে শব্দটার। একটা শেখাও। মানে ওজস্বিতা মানে একটা জোর আছে, মানে সেই ওজনটা আছে আর কি, বলে ওই চট্টোপাধ্যায়। কিন্তু ওটার মধ্যে একটা ফলস ব্রাহ্মণত্ব আছে, সেইটা নিয়ে বেশি গর্ব করার মানে হয় না। আমি আমার কথা বলতে পারি, আমার পৈতে হয়েছিল, কিন্তু পৈতে অনুষ্ঠানটাকে আমি খুব ভালো চোখে দেখিনি, ফলে আমি 6 মাসের মধ্যেই পৈতে খুলে ফেলে দিয়েছি। এরকম ভাবে? হ্যাঁ আমার অসুবিধা হতো। ওকে ওকে। মানে আমি বিরাট রেবেল ছিলাম বলে সব করেছি এখন বলবো না, এবং গায়ে একটা অন্য জিনিস সুরসুর করছে, সেটা খুব অসুবিধা করতো আমার। বুঝেছি। তো এখন যখন তোমার সাথে দেখা হচ্ছে, এখন তো অনেকটা বছর মাঝখানে কেটে গেছে, জুজু এখন জুজু 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 এরকম হয়ে গেছে। জুজুকে আমি মানে চট্টোপাধ্যায়, তোকে আমি চট্টোপাধ্যায় বলে ডাকি। কিভাবে ডাকবে একবার বলো? চট্টোপাধ্যায়, আহিরনাথ চট্টোপাধ্যায়। ওর যখন প্রথম ওই আমাদের 1 বছরের জন্মদিন হয়েছিল, সেই কার্ডে ওর বয়ানই মানে আমন্ত্রণ পত্র করা হয়েছিল, সেখানে আহিরনাথ চট্টোপাধ্যায়টা লিখে দিয়েছে। হাউ সুইট। আমার মনে আছে ওর জন্মবার পরে আমরা একটা আইসক্রিম পার্টি পেয়েছিলাম, তখন আমরা একসাথে একটা জায়গায় আপনার প্রায়শই দেখা হতো কাজের জন্য। তো জুজুকে যখন প্যারেন্ট অনিন্দ চট্টোপাধ্যায় কোনো কিছু উপদেশ দেয়, প্রাইমারি উপদেশগুলো প্যারেন্ট হিসেবে কি বলো, আর তুমি এবং মধুজা দুজনে মিলে জেনারেল অ্যাডভাইস টু ইয়োর চাইল্ড? জুজু যেরকম হয়েছে না, ওটি উপদেশ নেয়ার মতন হয়নি, বলে ও নিজের মতন থাকে। মধুজার কথা কিছুটা শোনে, তার কারণ মধুজা সার্ভিস প্রোভাইডার হিসেবে আমার থেকে অনেক স্ট্রং, এবং মধুজাকে একটু ভয় পায়, ফলে মাম্মা কি বলছে এটা ভয় পায়। আমাকে একেবারেই পৌঁছে না, ফলে উপদেশ কেন, ওর থেকেই আমি নানান রকম উপদেশ নিই। আমার ওর থেকে উপদেশ নিই যে কোন সিনেমাটা দেখা উচিত, কেন অ্যাভেঞ্জার্স দেখা উচিত, ওর থেকে উপদেশ নিই যে কোন গেমটা ওর সাথে খেলা উচিত, এবং এখন এই বাড়ির মধ্যে এক্ষুনি এরা বল নিয়ে শট মারতে হবে ওর সাথে। ফলে ও আমাকে এমনি খুব বন্ধু হিসেবে দেখে, এবং ও বুঝে নিয়েছে যে এর থেকে বেশি আমার উপদেশ নিয়ে লাভ নেই, ফলে আমি ওকে ওইসব করার একদম চেষ্টা করি না। আমি ওর সাথে একটু ঠাট্টাজাতি করার চেষ্টা করি, মজা করার চেষ্টা করি, সেটাও জানে। আর ভালো করে ওকে যখনই কাছে পাই একটু
যাকে বলে আর কি চটকা পটকা সেটা করার চেষ্টা করি, বাস এইটুকু আমার গ্যারান্টি। তোমার সাথে কথা বলতে শুরু করলে মনে হয় এত 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 প্রশ্ন রয়েছে, কিন্তু একটু কাজের ব্যাপারে একটু প্রশ্ন করে নিই, কারণ ছবি করছো নিশ্চয়ই, ওয়েব ইত্যাদি অনেক কিছুই ঘটবে। একটা ড্রিম কাজ, এবং যে কাজটাকে তুমি একজন ড্রিম কাউকে কাস্ট করতে চাও, তোমার সেটা বলিউড হতে পারে, হলিউড হতে পারে, এখানে হতে পারে। প্রজেক্টটা এক্ষুনি কিছু বলতে পারবো না, কিন্তু আমার একজন মানুষকে নিয়ে কাজ করার ভীষণ ইচ্ছা আছে, কিন্তু সেটা এখনো আমি তার জন্য কোনো আলাদা গল্প রেডি করতে পারিনি। তার সাথে ঘটনাচক্রে আমার আলাপ হয়ে গিয়েছিল সুইডেনে। আমি ওপেন টি বায়োস্কোপ দেখাতে গিয়েছিলাম স্টকহোমে, তো সেখানে নাসিরুদ্দিন স্যার এবং রত্না পাঠক দুজনে হাজির ছিলেন। ওনারা ছবিটা দেখার পর আমাদের ভাল লাগে, আমরা একসাথে বেড়াতে যাই, খুব খুব ভালো একটা আমাদের সম্পর্ক হয়েছে, এবং এখনো সেটা মানে ভীষণভাবে খোঁজ খবর নেওয়া, অলমোস্ট একটা পারিবারিক সম্পর্ক। তো আমার খুব ইচ্ছে যে নাসিরজিকে নিয়ে একটা কাজ করা, কিন্তু সেটা কি কাজ আমি জানি না এখনো, কিন্তু আমি নাসিরজিকে নিয়ে কাজ করব বলে আমি যা হোক কিছু একটা কাজ করে ফেলবো না, সেটা আমার ইচ্ছা নয়। যদি তাকে মানে অন্তত সেই সম্মানটা আমি দিতে পারি, তাহলেই আমি সেই কাজটা করবো। ওয়ান্ডারফুল, আমি শিওর এটাও হয়ে যাবে, হতেই হবে। আর এই যখন শোনা কথা শোনাতে তুমি এক্সট্রা সেনকো গোল্ডেন ডায়মন্ড, একটু জুয়েলারি প্রশ্ন করতে চাই। গয়নাগাটি এমনি হাতে তো কিছু দেখতে পাচ্ছি না। ও, এটা কি ওয়েডিং রিং? ওয়েডিং রিং, ওই একটি মানে সেই যে অবভিয়াসলি না, ওই একটা যে বসেছে আর কি হাতে, এটা আর কি শরীরের পার্ট হয়ে গেছে। বউ যখন শপিং করতে যায়, ধরো সেটা জুয়েলারি হোক যাই হোক, কোম্পানি কি করো নাকি চয়েসটা পুরোপুরি ওর? খুব যে কোম্পানি করি তা না, আমার বউ খুবই এম্পাওয়ার্ড এবং সে অনেক কিছু নিজেই করে, বরং ও আমার থেকে কম জিনিসপত্র কেনে। আমি বরং কোথাও শপিং মলে গেলাম, ওরই মাথাটা খারাপ হয়ে যায়, ও বলে তোমার সাথে যাবো। কেন? আমি এত দোকানে যাই জিনিস কিনি, সেটা না, অকারণে জিনিস কিনি, সেই অকারণে জিনিস কেনার অভ্যেসটা দেখলে ও রেগে যায়। মধুজা কিন্তু সেটা নেই। আচ্ছা, আর যদি মধুজাকে কিনে দেওয়া কোনো জুয়েলারি বলো, আমাদের বিয়ের 10 বছরে ওকে আমি একটা প্লাটিনাম রিং দিয়েছিলাম, তো সেটা খুব স্পেশাল ছিল। এই হাউ সুইট। তুমি কিন্তু মানে বর হিসেবেও এত সুইট, বাবা হিসেবেও এত সুইট, বন্ধু হিসেবেও মানে। বাবা হিসেবে সুইট, বর হিসেবে সুইট কিনা আমি জানি না, এটা মধুজা বলতে পারবে। আমার মনে হয় না বর হিসেবে খুব সুইট আমি, এনিওয়ে জানি না। হাজবেন্ডের এরকম ফ্যান ফলোইং, এরকম ঢেউয়ের ফ্যান ফলোইং, তো বউ হিসেবে কি কখনো সেটাকে নিয়ে তোমার কোনো রুলস রেস্ট্রিকশনস কিছু হয় না, পয়েন্ট টু বি নোটেড করে দেওয়া আছে? টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাই না? সেটা কখনো করে দেওয়া না। সেদিক থেকে আমি বলছি আমি অনেকটাই মুক্ত পুরুষ, ওইসবের ঝামেলায় আমি কখনো মনে। আর যে তুমি ঢেউয়ের মতো ফ্যান্স বলছো না, ওই মানে যতটা ঢেউ তুমি বলছো অতটা ঢেউ না, এখন ঢেউয়ের একটুখানি এটা কমে এসেছে, তো ঠিক আছে। মানে সে তো দেখো, একটুখানি যদি আমাদের মানে সামান্য ফ্যান ফলোইং না থাকে, তাহলে এত বছর আমরা গান গাইলাম কেন? অবভিয়াসলি একটাই ব্যাপারে আমি বলবো, আমি খুব ব্লেসড, সেটা হচ্ছে যে এখনো আমরা গান গিয়ে যেতে পারছি, আরো কয়েক বছর গিয়ে যেতে পারবো, এবং সেই ভালোবাসাটা এখনো অব্দি রয়েছে। আমার কাছে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যান ফলোইং, অন্যান্য যা তোমার হয়, মানে সেগুলো তো আছে, সেগুলো খারাপ লাগা আছে এমন না, ওগুলো মজাই লাগে আমার, কিন্তু সেটা যাতে আমার মাথায় না চড়ে বসে। আমি যেন নিজের মতন রাস্তায় হাঁটতে পারি, আমি আমার এই গল্ফ ক্লাবগুলোর ওখান থেকে আমি সান্ধ্যবাজার থেকে মাছ কিনি, সেটা যেন কিনতে পারি, যেন ফুচকা খেতে যেতে পারি আমার বউয়ের সাথে চুরমুর খেতে রাস্তায় দাঁড়িয়ে, মানে কখনো যেন এরমটা মনে না হয়ে যায় যে আমি এই যে জিনিসগুলো ছোট ছোট মজা সেগুলো আমি মিস করছি। ফলে সেইটা আমি আমার একলা থাকাটাকেও না আমি খুব সেলিব্রেট করি। সেই সেলিব্রেশনটার মধ্যে কিন্তু কলকাতার একটা নাগরিক হিসেবে সেলিব্রেশন আছে, সেখানে আমি সেলিব্রিটি নই। এমন একটা কথা বলছো যে তারপর আর কথাটা ফেরত আসতে পারছে না, কথাটা নিজেরা একটু নিজেদের মধ্যে কথা বলছি, তারা কথা বলবে কিনা মানে বুঝতেই পারছি না কি বলবো। বাট চাই যে তোমার সবকিছু সোশ্যাল মিডিয়াতে দেখি, খবরের কাগজে পাতায় দেখি ইত্যাদি, কিন্তু
আজকের দিনে দাঁড়িয়ে 2022 একটা ছোট্ট ক্যালেন্ডার তো নিশ্চয়ই অলরেডি মাথায় রয়েছে, এনিথিং দ্যাট ইউ ওয়ান্ট টু টেল আস, যেটা একটু সিক্রেট একটু হয়তো প্রথমবার বলবে, অথবা নতুন যে বইগুলো সেগুলো নিয়েও তুমি কিছু যদি বলো। আমার এই বইমেলাতে দুটো বই বেরিয়েছে। রেগুলার আমার যে এডিটোরিয়াল কলাম অকিঞ্চিত, যার নাম, সেই অকিঞ্চিতের প্রথম পর্ব 2013 থেকে 2014। এটা আমার কাছে খুব স্পেশাল, তার কারণ এই লেখাটা আমি এতগুলো বছর ধরে লিখে চলেছি এবং এই বইটা বেরোবে প্রায় 3 বছর ধরে কথা, কিন্তু ফাইনালি এই বইমেলায় বেরিয়েছে। তার সাথে বেরিয়েছে আমার একটি উপন্যাস, কিশোর প্রেমের উপন্যাস বকলোস, যে উপন্যাসটাকে ভিত্তি করে আমি প্রেম ছবিটা বানিয়েছিলাম। এছাড়া একটি বই বেরোবে, বইটির নাম হচ্ছে মহামড়কের সড়ক তীরে, কোভিড নিয়ে লেখা একটি দিনলিপি। আমার জীবনের অন্যতম ক্রাইসিস পয়েন্ট, যে সময় আমার বাবার আর মার কোভিড হয়েছিল, সেই সময়টা নিয়ে মজা করে লেখা। যেহেতু মজা করে লেখা, ওই রকম একটা সময় নিয়ে এটার সাথে সংবাদ করছে উপল ও কার্টুন আসছে। এই বইটা বেরোবে 1 বৈশাখে। ফলে এটা একটা খুব আমার কাছে এই বইটাও খুব স্পেশাল, কারণ আমার আর উপলের এই প্রথম এরকম একটা যুগলবন্দি বেরোচ্ছে। অকিঞ্চিত এবং বাকি দুটি বই নিয়ে আমি এপ্রিলের 20-21 তারিখ নাগাদ যাচ্ছি মার্কিন সফরে। সেখানে 4টি শহরে বই পাঠ, কিছু আড্ডা আর কিছু সিনেমার গান, সেগুলো তো গাইব। তারপর ব্যান্ড নিয়ে আবার পুজোর সময় দেখা হবে ইউএস এর বাকি বন্ধুদের সাথে। আরে বাহ, ইউএস এর বন্ধুদের সাথে দেখা তো হবেই, কিন্তু আপাতত এই বন্ধুর সাথে এখানে যখন আছো তখন আমাদের আড্ডার শেষ পর্বে এসে দেখো, গানটা তো না শুনলে তো ঘুম থেকে উঠলাম দিকে সূর্য দেখলাম না মতো ফিলিং হবে। তোমাকে সাথে পাশে বসে আড্ডা মারলাম উইদাউট মিউজিক। একটা গান করেছিলাম আমি, সে গানটা আমি ছবিতে গাইনি, সুরঙ্গনা গিয়েছিল। এবার ওই গানটা গিয়ে সেরা গায়িকার বিয়ের যে অ্যাওয়ার্ডও পেয়েছে। আমিও গানটা লিরিক্স এর জন্য অ্যাওয়ার্ড পেয়েছি। কোন গোপনে বলে একটি গান, কম্পারেটিভলি নতুন গান। ওই গানটা একটু শোনে। হ্যাঁ, নতুন গান তো শুনবো, অফকোর্স। কোন গোপনে মন পড়েছে বৃষ্টি থামার পরে আমার ভিতর ঘরে। কোন গোপনে মন পড়েছে বৃষ্টি থামার পরে আমার ভিতর ঘরে। নয়ন কারো মেঘে জমালো ঝিনুকের অন্তরে আমার ভিতর ঘরে। নয়ন কারো মেঘে জমালো ঝিনুকের অন্তরে আমার ভিতর ঘরে। কমল ধানের শীষে দুঃখরা যায় মিশে। কোমল ধানের শীষে দুঃখরা যায় মিশে। সুখ পাখি কার মিশে হারায় অগোচরে। দিন খুঁজে যায় দিন আসে না, রাত আসে রাত করে আমার ভিতর ঘরে। কোন গোপনে মন পড়েছে বৃষ্টি থামার পরে আমার ভিতর ঘরে। আমার ভিতর ঘরে সে কি আমার ভিতর ঘরে। হ্যাপি, ভেরি 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 হ্যাপি। শুধু হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। আমি এক্সপেক্টই করিনি যে তুমি এরকম একটা রিকোয়েস্ট করবে, হঠাৎ করে তুমি গানিও। ভয় লাগে, সেলিব্রিটি মানুষজন একে তো একটু ভয় লাগেই না। আমি তোমার কাছে সেলিব্রিটি নয়, আমি তোমার বন্ধু। হ্যাঁ, আমরা দীর্ঘদিন বলেছি, একসাথে আমরা কাজ করেছি। যখন দেখা হয় আমরা অন্তত তখন যে কথোপকথনটা, সেই কথোপকথনটা কিন্তু আমাদের বন্ধুত্বের ভিত্তি। ফলে তোমার সব কাজে তুমি তোমার মতন করে সেলে। তোমাকেও আজকে আরজে রূপসা হিসেবে কিংবা তোমার নিজের এই ডিজিটাল প্রোগ্রামের জন্য তুমি যে এত প্রোগ্রাম অ্যাঙ্কারিং করো, তো দুনিয়ার সবাই তোমায় জানে, কিন্তু কাজের জায়গার বাইরেও আমাদের একটা নিজস্ব বর্ণীয় জায়গা আছে। নিশ্চয়, আমার খুব ভালো লেগেছে আজকে এখানে এসে। আমি তোমায় বলেছিলাম যে যেরকমই হোক 8 ঘন্টা তো আড্ডা মেরে যাবো। ওই তো বলছে এটা ছুতোটা হচ্ছে তোমার সঙ্গে একটা ছোট্ট ডেট, বাকিটা ক্যামেরায় ধরা থাকবে, এই আর কি।
আমরা আজকে আর কিছু বলার নেই। আমি যা শুনি মানে যা শুনেছি এটা আমার কাছে শোনার মতো সুন্দর সব শব্দ। লাস্ট একটা ছোট্ট প্রশ্ন করে নি। লাস্ট ছোট্ট একটা প্রশ্ন হচ্ছে, যখন খুব ইরিটেটেড লাগে, হ্যাঁ আর ভালো লাগে না, হ্যাঁ কিন্তু দেখানো তো যায় না সেটা সব সময়, তখন তুমি কি করো যাতে জিনিসটা কাটিয়ে দিতে পারো কিন্তু মুখে বলো না, লোকেরা শুনে নেয়? আমার একটা সুবিধে আছে, মানে যেটা আমি চেষ্টা করি এটা করার, সে হয়তো এমন একটা মিটিং এ রয়েছে যে মিটিংটা আমার পছন্দ হচ্ছে না, এমন একজনের সাথে কথা বলছি আমার কথাটা পছন্দ হচ্ছে না, তো আমি না মনটাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি, মানে চেষ্টা করি তারপর শুধু এমনি কথা বলে যাব, কিন্তু আমি আর আমার মাথাটাকে খাটাবো না, সেটা যেন অন্য জায়গায় থাকে। তো ফলে যদি তার উপর খুব ইরিটেশন হয় আমি সেই কাজটা করি, আমি করে দেখেছি সেটা আমি পারি। আর 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 সব এমনি লোকেদের জন্য যদি খুব ইরিটেশন হয়, একটা সহজ রাস্তা হচ্ছে ঘুমিয়ে পড়ুন। ঘুমটা কিন্তু খুব হেল্প করে, তারপর একটা নতুন সময় শুরু হয়, সেটা দুপুরে ঘুমুন কি রাতে ঘুমুন। সত্যি বলছি, মুগ্ধতা এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সাথে আজকে কথা বলে আরো একবার বুঝলাম যে বিদ্যা এবং শিক্ষার কোনো বিকল্প হয় না। আর এই যে ইম্পর্টেন্স অফ এডুকেশন, আমার মনে হয় একটু যদি সেটা নিয়ে আমাদের লাস্ট একটা মেসেজ দাও, কারণ ছেলে মেয়েরা আজকাল দেখি তো সব জায়গাতেই আমরা যে সবাই আমরা কোনো একটা স্রোতে চলেছি, খুব একটা অদ্ভুত জোয়ার, অদ্ভুত একটা স্রোত। ইটস অল অ্যাবাউট লাইক, শেয়ার, কমেন্ট, মিলিয়ন ভিউজ ইত্যাদি ইত্যাদি, যেখানে জগৎটা আমরা অদ্ভুত ভাবে একটা অন্যরকম ভাবে তৈরি করে ফেলেছি হয়তো। তাই as a true learned, intellectually enlightened individual, অনিন্দ্য চট্টোপাধ্যায় একটা মেসেজ দিক টু দ্য ইউথ and to everybody watching, please. তুমি এত ভালো ভালো আমার কথা বলেছো, আমারই উল্টে তোমাকে কিছু খাওয়ানো উচিত। প্লিজ খাওয়াবে তো। ওই যে দুটো জন্মের পরে আইসক্রিমটা খেয়েছিলে, তারপরে আর কিছু হলো না। আচ্ছা, তারপর আরো অনেক নতুন আইসক্রিম এসছে, আমরা খেতে যাবো। আমি এইটুকু খালি বলবো, মানে এটা জ্ঞান দেওয়া নয়, কিন্তু একটা খুব বড় জিনিস হচ্ছে যে মানে যে কোনো বই পড়া না, সেটা বইমেলা চলছে বলে বলছি না, বা যে কোনো কিছু পড়া, বই পড়তে হবে তা না, একটা অডিও বুক শোনা হোক কি, সেটা কিন্তু কোনো বিকল্প নেই। আমার যেটা মনে হয় যে নিজস্ব গ্রুমিং, সেটা কিন্তু খুব জরুরি একটা ব্যাপার। ফলে যারা যাই করবে সেটার সঙ্গে অন্তত নিজে নিজে যাতে তারা তৈরি হতে পারে, সেই চেষ্টাটা কিন্তু করা খুব জরুরি। আর যারা সেই চেষ্টাটায় সফল হবে তাদের জন্য বলবো যে সাফল্য যেন মাথাটা না ঘুরিয়ে দেয়। ওই যে আলোর ঝলকানিটা হট করে আসে না, ওই আলোর ঝলকানিটা যদি আসে না, তাহলে কি হবে, ওটা জীবনে থাকবে, তখন ওটার ক্ষণস্থায়ী হয়ে যাবে, হয়তো 2 বছর থাকবে, 3 বছর থাকবে, কিন্তু সবসময় হতে হবে সুনীল গাভাস্কারের মতো, ব্যাট করলে শুরু থেকে শেষ অবধি ব্যাট করতে হবে। সই বা অটোগ্রাফ মানুষ যেন একই থাকে, সেটাই তো জীবনের প্রাইডের গ্রাফটা যেন এরকম এরকম না হয়, তাই তো? একদম। হাউ সুইট। এবার আমি এটার জন্য থ্যাংক ইউ সো ভেরি মাচ, মানে আরেকটা ডাবল থ্যাংক ইউ দিচ্ছি। এবং সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর শোনার কথা শোনা যাচ্ছে, তুমি গ্যালারি গোল্ডে এসছো। একটা যেতে যেতে আমাদের অডিয়েন্স যারা তোমাকে দেখছে বা দেখবে ডিজিটালি, এনিথিং ফ্রম দ্য কোর অফ ইউর হার্ট যেটা তুমি বলতে চাও, 2022-এর প্রথম দেখা তো তোমার সাথে আজকে। রূপসার প্রোগ্রাম আমিও দেখি ডিজিটালে, আপনারাও দেখুন। শোনা কথা শোনা, এর মধ্যে একজন মানুষ যারা আসছেন অতিথি হিসেবে, তাদের একটা ইনসাইট, তাদের ভিতরের গল্প, সেটাকে টেনে বার করছে রূপসা। সেই মানুষটাকে চিনুন। ফলে এই অনুষ্ঠানটা খুব স্পেশাল আমার কাছে। আমি এখানে এসে আমার ভালো লেগেছে। আমার মনে হয় এই অনুষ্ঠানে আপনারা সবাই পার্টিসিপেট করুন, তার কারণ এই কথা বলা, এই টক শো, এই সবকিছুর মধ্যে দিয়ে কিন্তু রূপসা হয়ে উঠেছে। ফলে মানুষের ভিতরের রূপ, সেইটা দেখার চেষ্টা করুন, কথা শোনা শুরু করতে। থ্যাংক ইউ।